অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ধীর গতি, দৌলতদিয়া ফেরিঘাটে কোরবানির পশু গাড়ি চালক এবং খামারিদের বিড়ম্বনা। চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টস গুদাম ঘরে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। বরিশালের কাউনিয়ার একটি ভবনের 4 তলা থেকে বাবা মেয়ের মরদেহ উদ্ধার, পারিবারিক কলহই কারণ বলছে পুলিশ। বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের পর কেএনএফ এর 1 সদস্যের মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি নিশাত জাহান। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদ যাচ্ছে। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত 24 ঘণ্টায় 2,68,20,250 টাকা টোল আদায় করা হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানিয়েছেন, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া এবং যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ভিআইপি পারাপার হলেও দৌলতদিয়া ফেরিঘাটে বিড়ম্বনার শিকার হচ্ছে কোরবানির পশুর গাড়ি চালক ও খামারিরা। ফেরির খুচরা যাত্রীর ভাড়ার নামে পশুবাহী গাড়ি ও খামারিদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। প্রশাসন বলছে, কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের গুরুত্বপূর্ণ নৌরোড রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ঈদ যাত্রায় নিয়মিত ভিড়ের সাথে এবার শুরু হয়েছে কোরবানির পশুর গাড়িতে চাঁদা আদায়ের অভিযোগ। পশুবাহী গাড়িতে জনপ্রতি 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে দাবি করেছেন ব্যবসায়ী ও খামারিরা। আমরা তো আমাদের ভাড়াটা না নেই সেটা আমাদের করে না, এটা তো আপনার মস্তানি জোর করে নেওয়া বলেই চলে। একেবারে অন্যায় হয়ে যায় আমাদের কাছে, কিন্তু আমরা দিতে বাধ্য তাদের কাছে, টাকা না দিলে আমাদেরকে দেখা দেবে না। বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী নদী পারাপারের জন্য শুধু পায়ে হেঁটে ফেরিতে উঠলে খুচরা যাত্রী হিসেবে টিকিট করতে হয়। অন্য বাসে বা অন্যান্য যানবাহনে নদী পারাপার হলে কোনো ব্যক্তির টিকিট করার প্রয়োজন হয় না। তবে এমন অনিয়মের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এরকম বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং অনিয়ম। আমি জেলা প্রশাসনের যে ঈদ পূর্ব প্রস্তুতি সভা সমন্বয় সভায় গরুর গাড়ি পারাপারের ক্ষেত্রে জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গরু গাড়ি যে ট্রাকগুলো থাকবে সেগুলোতে অতিরিক্ত সেই ট্রাকগুলো কোথাও থাকবে না এবং কোনো ধরনের চাঁদার বিষয় আসলে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা সেটা সমাধান করবো। এরকম যদি প্রমাণ পাওয়া যায় যে ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা চাঁদা নেওয়া হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এটা আইনগত ব্যবস্থা করব। পুলিশ জানিয়েছে, কেউ যেন কোরবানির পশু বহনকারী গাড়ি থেকে চাঁদা তুলতে না পারে এ ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। কেউই এই ধরনের যানবাহন থেকে কোনো প্রকার চাঁদা আদায় করতে পারবে না, সেটা যে কোনো ভাবেই হোক বা যে কোনো নামেই হোক, কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করব না। যদি এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসে, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, এমন চাঁদাবাজি বন্ধে জোর পদক্ষেপ নেওয়া হবে। পশুবাহী ট্রাক থেকে চাঁদা দেওয়া এটা বন্ধ করতে হবে। এরপরেও যদি এই ধরনের কোনো বাড়াবাড়ি বা এই ধরনের কোনো কার্যক্রম কেউ করতে চায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় এনেই তাকে শাস্তি দেবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কোরবানির বাজারে এর প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি গার্মেন্টস গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে গার্টেক্স গার্মেন্টসের গুদামে ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এসে আগুন নির্বাপনে যোগ দেয়।
2 ঘন্টার চেষ্টায় বেলা 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানিয়েছেন, গুদামটির পাশে 4তলা বিল্ডিং সহ অনেক স্থাপনা ছিল। বৃষ্টিও আগুন নিয়ন্ত্রণে রাখতে পারায় তা বাইরে ছড়াতে পারেনি। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পরিদর্শন ও সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারি বক্তব্যে একথা বলেন তিনি। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, কারো সাথে শত্রুতা নয়, তবে কেউ আঘাত করতে আসতে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অফ অনার প্রদান করে। বরিশাল নগরের কাউনিয়ার এক ভবনের 4তলা থেকে বাবা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে বাবা নাইম হোসেন শিশুকন্যা রোজাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের। স্থানীয় ও তার স্বজনদের ডাক চিৎকারের খবরে পুলিশ এসে ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে সেবাচি মর্গে পাঠায়। তবে তদন্ত ছাড়া এখনো সঠিক কোনো তথ্য বা ধারণা দিতে পারছে না পুলিশ। একই রুমে ছিল, তো বাচ্চাটার বয়স 5 বছর 4 মাস, আর লোকটা যে ভদ্রলোক নাইম হোসেন, ওর বয়স 40-45 হবে আর কি। সে আগে অক্সিজেনে চাকরি করতো। পুলিশ আমরা দেখছি বিষয়টা কি হয়েছে ওখানে, এটা তদন্ত করে পরে বলা যাবে। পটুয়াখালীর মহিপুরে একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ শফিকুর রহমান নামের সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টায় আলিপুর বন্দরের ভাই ভাই আবাসিক হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, 23 সালে ডিসেম্বর থেকে এই হোটেলের 11 নম্বর কক্ষে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে তিনি অবস্থান করতেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শফিক। সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, এসিল্যান্ডের কাছে গেলে প্রত্যেক নাগরিককে সম্মান দিয়ে কথা বলতে হবে, নাগরিকের সেবক হিসেবে কাজ করতে হবে। নাগরিকের টাকায় আপনাদের বেতন ভাতা হয়। দুপুরে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আমাদের যে পরিমাণ কৃষি জমি প্রতি বছর চলে যাচ্ছে, তাতে 50 থেকে 70 বছরের ভিতর বাংলাদেশে কোনো কৃষি জমি থাকবে না। আর কৃষি জমি যদি না থাকে, তাহলে দেশের মানুষকে বাঁচানো যাবে না। অতএব আমাদের সজাগ হতে হবে, কৃষি জমি ভরাট নয়। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা খামারি পাওয়ারে যেখানে বালি ভরাট, মাটি ভরাট করবে, আপনি শ্রেণী দেখেন, দেখে আপনি বন্ধ রাখতে পারেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী তীরবর্তী এলাকায় ভাঙনের মূল কারণ নদী থেকে রাতের আধারে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন। বালু ব্যবসায়ীরা স্থানীয়দের সাথে যোগসাজশ করে অবৈধ বালু উত্তোলন করে বিপুল টাকার মালিক হয়, কিন্তু তাদের কারণে সরকারের প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী তীরবর্তী গাউদিয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এই যে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ দেবেন এবং জনসাধারণকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে তারা কোনো অবস্থাতে যাতে করে অবৈধ বালি উঠাতে না দেয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। সরকার এখন জনগণের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ক্যাম্পাসে খাদ্য অধিদপ্তরের রেস্ট হাউস উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বক্তব্য রাখেন। কোরবানির ঈদের আগেই সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার হোসেন। দুপুরে সাভারের উলাইল এলাকায় শিল্প মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। শিল্প পুলিশ সুপার বলেন, এই 3টি থানা এলাকায় অনেক তৈরি পোশাক কারখানা রয়েছে, তাই শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করলে শ্রমিকরা নির্বিঘ্নে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে দেশের বাড়িতে যেতে পারবেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের আওতাধীন শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস ও অন্যান্য বকেয়া পাওনা দিয়ে যথাসময় পরিশোধের সম্ভাব্য সমস্যার সমাধান ও পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ সুলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এবং সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। সেই পয়েন্টগুলোর ভিত্তিতে যেই ফ্যাক্টরিগুলোকে তারা দেখিয়েছিলেন সেই ফ্যাক্টরিগুলোর মালিকদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা মোটামুটি আমাদের নিশ্চিত করেছে। আর ম্যাক্সিমাম ফ্যাক্টরি যেটা বললাম আমাদেরকে প্রায় 99.99% ফ্যাক্টরিতেই তারা বলেছে আমাদেরকে বেতন দিয়ে দেবে এবং সেই ধারাবাহিকতায় আমরা এখানে এসে পরিদর্শন করলাম। আপনারা দেখছেন যে প্রত্যেকটা শ্রমিক ভাই বোন বলেছেন যে তারা বেতন পেয়ে গেছে অলরেডি। ঢাকার ধামরায় নিখোঁজের একদিন পর 7 বছরের শিশু জিসান হাসান রাব্বির মরদেহ উদ্ধার ও হত্যার সাথে জড়িত থাকার দায়ে একজনকে গ্রেফতার করেছে র্যাব 4-এর সদস্যরা। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আলামিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব 4। দুপুরে র্যাব 4-এর সিপিসি 2 নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় সংস্থাটি। র্যাব 4 আরও জানিয়েছে শিশু জিসান হাসান রাব্বিকে হত্যার সাথে জড়িত থাকার দায়ে আলামিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আলামিন হত্যার কথা স্বীকার করে জানায় সে পেশায় একজন চোর ও মাদকাসক্ত। সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে, একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায় গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে। মেহেরপুরের গাংনীতে মাদক সহ মাদ্রাসার অফিস সহায়ক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পিন্টু ও আলহাজকে আটক করে পুলিশ। আটককৃত পিন্টু ও আলহাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে। ঝালকাঠির নলসিটিতে সাইদুল তালুকদার হত্যা মামলা নলসিটি মোল্লারহাটের সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই মামলায় অপর 10 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নওগাঁ চাঞ্চল্যকর নাজিম উদ্দিন ফকির হত্যাকাণ্ডে জড়িত 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নওগাঁ সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার গাজীউর রহমান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নওগাঁ সদর উপজেলার বিলোভবানীপুর গ্রামের সুজাত আলী ও মেহেদী হাসানকে গ্রেফতার করে। চট্টগ্রামে খালে গোসল করতে নেমে 2 শিশু নিখোঁজ হওয়ায় দীর্ঘ সময় পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে রাজাখালী খালের 14 নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা মরদেহটি উদ্ধার করে। উদ্ধার শিশুটির পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের পর সেখান থেকে কেএনএফ-এর 1 সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রুমা উপজেলার দুর্গম জোরভারাং পাড়ার কাছ থেকে কেএনএফ-এর ইউনিফর্ম পরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে পুলিশ। কেএনএফ-এর ওই সদস্যের নাম ভানলাল থিয়ানবম, তার বাড়ি জোরভারাং পাড়ায়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি জানিয়েছেন, রুমা উপজেলা থেকে একটি মরদেহ যৌথ বাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবার আমাদের কৃষি। রংপুরের পীরগাছায় শীতকালীন পেঁয়াজ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০০ জন কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ এবং চারা উৎপাদনের জন্য দেয়া বালাইনাশক রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়। এসব পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা এই সময় সেখানে উপস্থিত ছিলেন। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বারুই, মিঠুন বণিক, আবুল কালাম সহ অন্যান্যরা। সাতক্ষীরায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তনের অভিযান প্রকল্পের পরিকল্পনা গ্রহণ ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কৃষি খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিষ্ণুপদ পাল। এ সময় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযান প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার উপস্থিত ছিলেন। বরগুনার আমতলী কৃষি অফিসের আয়োজনে কৃষক ও কৃষানীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইচ্ছা। বিভিন্ন এলাকা থেকে কৃষক ও কৃষানী উপস্থিত হয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে কৃষকদের কৃষি প্রশিক্ষণের ম্যানুয়াল বই ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও প্রশিক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান শাহে আলম মীরের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জ খালেদ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, মেরিন ফিশারিজ অফিসার মেহেদি হাসান মুরাদ সহ আরও অনেকে। খুলনার পাইকগাছা উপজেলায় নির্বাচনে 5টি কেন্দ্রের ভোটের ফলাফল কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত প্রার্থী শেখ কামরুল হাসান টিপু। পাইকগাছায় তার নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন তিনি। জনসাধারণের কষ্টে উপার্জিত অর্থ নিরাপদে গ্রাহকের গন্তব্যে পৌঁছে দিতে রাজধানীর উত্তরায় টিম পশ্চিম থানা ও তুরাগ থানার পক্ষ থেকে মানি স্কট টিম গঠন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা জোনের সহকারী কমিশনার সুমন কর। এ সময় উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী, উত্তরা পশ্চিম থানা পুলিশ পরিদর্শক অপারেশন পার্থ প্রতিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় ভূমিহীন ও গৃহহীন 55 পরিবারের মধ্যে জমি সহ ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মশুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
বরিশালের আগলছড়ার আশ্রম প্রকল্প ২ এর আওতায় পঞ্চম পর্যায়ে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবারের মাঝে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। সারা দেশে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মধ্যে নবনির্মিত বসতঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক মনোদীপ খড়াই। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন। যশোরের মনিরামপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রকুনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু। গাইবান্ধায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৬৩০টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। একই দিনে প্রধানমন্ত্রীর সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার মাধ্যমে গাইবান্ধা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন। গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলার চেয়ারম্যান আমিনুজ্জামান রিঙ্কু। নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়োগ দেওয়ায় শেরপুরে মিষ্টি বিতরণ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌরসভার আয়োজনে যশোরের বটতলাস্থ পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে মারা গেছে খামারে থাকা ১৩টি গরু ও ৩,৫০০ মুরগি। বুধবার ভোরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালীখোলা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোরে আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় শিবচর ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও খামারে থাকা ১৩টি গরু ও ৩,৫০০ মুরগি পুড়ে যায়। চাঁদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁদপুর দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। গণশুনানিতে চাঁদপুর জেলার সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের থেকে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার ব্যক্তিরা অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে দুদক মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক ASM আক্তার হামিদ ভূঁইয়া সহ বিভিন্ন জেলার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর শশীকর গ্রামে ৪ দিন ব্যাপী শ্রী শ্রী তারকা বন্ধ হরিনাথ ও শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টকালীন কীর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা এই কীর্তন পরিবেশন করেন। এ সময় হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। পরে এই কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। ঝিনাইদহের মহেশপুর ভূমি সেবা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্রনাথ রায়। এ সময় সহকারী কমিশনার ভূমি শরীফ শাওন, পৌর মেয়র আব্দুর রশিদ খান উপস্থিত ছিলেন। বাগেরহাটে সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ হোসেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT সাদিয়া ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফা খানম, সিভিল সার্জন অফিসার মেডিকেল অফিসার ডাক্তার শেখ রিয়াদুজ্জামান। গাজীপুর আদিবাসী ও ক্ষুদ্র জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২৯ জোড়া উঁচু নিচু বেঞ্চ ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি নির্বাচনী এলাকায় গাজীপুর ৩-এর তৃতীয় পর্যায়ে চেক বিতরণ করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জোশী। সংবাদ শেষ করছি, পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।